একটা সুন্দর জার্নি মেমোরি করে রাখা যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো 5th জানুয়ারি ছিল আমার বার্থডে আর আগের দিন পর্যন্ত আমার কোনো প্ল্যানই ছিল না। 4 তারিখ অনেক রাত পর্যন্ত আমার কাজ ছিল। তো রাত্রে বেলায় হঠাৎ প্ল্যান হয় যে আমরা পরের দিন মানে 5 তারিখ সকালবেলা কলকাতা থেকে দেওঘর যাবো। আর আমরা এবার যাবো কিন্তু বাইকে। তো বাইকে যাওয়ার জন্য রাইডিং গিয়ারস, হেলমেট সমস্ত কিছু কিন্তু আমি রাত্রে বেলায় বার করে নিচ্ছিলাম। আর ব্ল্যাকি এসে ভাবছিল এগুলো আবার কি? তো ঠিক রাত 12 টার সময় চলে এসেছিল আমার জন্মদিনের পায়েস। আর পায়েস খেতে আমার বেশ ভালোই লাগে। আর এই হচ্ছে আমাদের গোবলু, দেখতেই পাচ্ছ কত সুন্দর টাটা করছে আমাকে। আর এখানে দেখো দিয়েছে কিছু টাকা আমাকে আর ওকে, তো টাকাগুলো ওই সব নিয়ে নিয়েছে। তো যাই হোক পরের দিন সকাল সকাল বেরোনোর কথা ছিল আমার, বাট শিডিউল অনেক টাইট ছিল আমার। তো আগের দিনও অনেক রাত পর্যন্ত কাজ করেছি, যাই 5 তারিখে সকাল সকাল আর উঠতে পারিনি, একটু লেটই হয়ে গেছিল। তো স্নান টান করে স্টুডিও চলে এসেছিলাম, কারণ স্টুডিও থেকে কিছু জিনিসপত্র আমার নেওয়ার ছিল। তো একদম প্যাকড আপ হয়ে গেছিলাম দুজনে, ভীষণ ঠান্ডা ছিল তখন। আর সেদিনকেই বোধহয় বা তার পরের দিনকেই হয়তো কলকাতায় ছিল সব থেকে কম 9 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা ছিল। আমরা রাইড করছিলাম, একদম প্যাকড আপ হয়ে গেছিলাম, রাইডিং এ বেরিয়ে গেছিলাম। আর হুগলি সেতু পার করলেই মনে হয় যে এইবার কোথাও একটা যাচ্ছি। তো এটা ছিল ফার্স্ট টোল প্লাজা আমাদের। আর এরকম অনেক টোল প্লাজা ক্রস করে আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আমরা কিন্তু মোটামুটি ক্রুজিংই করি, খুব একটা দাঁড়াই না, খুব লিমিটেড টাইমের জন্যই দাঁড়াই কখনো দরকার পড়লে। আর লাঞ্চ কিংবা ডিনার করার জন্য আর একটু দাঁড়িয়েছিলাম এখানে। আর এখনো কিন্তু অনেকটাই রাইড বাকি ছিল আমাদের। আর তারপরে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর ভাত কিন্তু আমার ফেভারিট, তো ভাত খুঁজে নিয়েছিলাম, খুঁজতেই হতো আর কি। যাই হোক ভাত খাওয়ার পর একটা ক্যাডবেরি খেয়ে আবারও রাইডটা স্টার্ট করি। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সিনিক। আমি প্রত্যেকটা ভিউ দেখতে দেখতে যাই, আমার খুব ভালো লাগে ভিডিও ক্যাপচার করে রাখতে, কারণ এই ভিডিওগুলোই কিন্তু পরবর্তীকালে আমরা মেমোরি হিসেবে দেখতে পারবো। সো কলকাতা থেকে দেহঘরের ডিস্টেন্স কিন্তু 324 কিলোমিটার মতো। আর গুগলে টাইম দেখায় 7 আওয়ার্স, কিন্তু আমরা দাঁড়াই খাই দাই তার জন্য আমাদের 1 আওয়ার্স এক্সট্রা লাগবে। আর দূরের ওই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, কি সুন্দর না, সর্ষে ক্ষেত, সব জায়গায় সর্ষে ক্ষেত ছিল। আর এই ছাগলটাকে আবার কি জামা পরিয়ে রেখেছে। সো আমরা দাঁড়িয়েছিলাম আবারও এই জায়গাটাতে, এই জায়গাটাও কিন্তু বেশ সিনিক ছিল। আর দেখো এখানে কিন্তু অনেক পাখি-টাখি ছিল, ও মুখটুকু একটু পরিষ্কার করে নিচ্ছিল, ধুলোবালিতে ভর্তি থাকে তোমরা জানোই। তারপরে কিন্তু আর বেশিক্ষণ বাকি ছিল না। তো আমরা পৌঁছে গেছিলাম দেহঘরে। আর আমি ভাবছিলাম যে আজকে দর্শন পাবো কিনা, কারণ মোটামুটি আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে 5:30 সমস্ত কিছু মিলে 6টা 6:30 বেজে গেছিল। তারপরে আমি না খেয়ে দিয়ে একেবারে মন্দিরের সামনে চলে এসেছিলাম। আর এই মন্দিরটা কি মন্দির তোমরা জানো? অনেকেই হয়তো জানো। এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ মন্দির। তো আমি ভাবছিলাম যে আজকে 5 তারিখ আমার বার্থডে, রাইড করে তো আসা হলো, আনপ্ল্যান ছিল, কোনো প্ল্যানই ছিল না। বাট আজকে কি দর্শন পাবো? মন্দিরে কি ঢুকতে পারবো? কারণ অনেকটা রাত হয়ে গেছিল আর লাইন ছিল বিশাল, অনেক বড় লাইন ছিল। তো আমি ভাবছিলাম যে মন্দিরে ঢুকতে পারবো কিনা, কারণ প্রচুর লাইন রয়েছে, মন্দির বন্ধও হয়ে যাবে। আরতি মোটামুটি সিঙ্গার যেটাকে বলে সিঙ্গার হয়ে যাচ্ছে, সিঙ্গারের পর তো মন্দির বন্ধ হয়ে যাবে। এত লোক সবাইকে ঢুকতে দেবে, তারপরে আমি দেখতে পারবো কিনা? এত লাইন, তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইন। আর ও তার মধ্যে বলছিল যে আমার কোমরটা ব্যথা করছে, কারণ অনেকদিন পরেই আমরা রাইড করছিলাম। কিন্তু ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতর ঢুকে যাই। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্রাবণ মাসে যখন অনেক লোকজন হয় তখন ওখান থেকে জল দেওয়া হয়। আর ফাইনালি কিন্তু আমি মহাদেবের দর্শন পেয়ে যাই আমার বার্থডের দিনকেই। এখানে দেখতেই পাচ্ছ মহাদেবকে কত সুন্দর করে শৃঙ্গার করে রাখা হয়েছে। আর তারপরে কিন্তু আমি আরেকটা মন্দির ওখানে সামনেই আছে, যেটা শক্তিপীঠ বলে আছে ওখানে। ওটা হচ্ছে মাতা সতীর হৃদয় পড়েছিল ওখানে, ওখানেও দর্শন করে নিই। আর মন্দিরটা রাত্রেবেলা কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি বলতে 5 তারিখ মানে আমার বার্থডেতে বাবা বৈদ্যনাথ ধামে আসার কোনো প্ল্যানই ছিল না। সত্যিই কোনো প্ল্যান ছিল না। এটা কিন্তু একেবারে মহাদেবেরই প্ল্যান ছিল। আমরা এসেছি হঠাৎ প্ল্যান করে, আর বাবার দর্শনও পেয়ে গেছি 5 তারিখে। এটাতে আমি নিজেকে অনেক লাকি মনে করেছিলাম। হর হর মহাদেব। তো সেদিনকে রাত্রেবেলা চলে এসেছিলাম। আর তারপর দিন সকালবেলা আবার চলে গেছিলাম, কারণ স্বয়ংভু যেখানে রয়েছে তাকে আমাকে তো স্বচক্ষে দর্শন করতেই হবে। সিঙ্গার তো আমি দেখেই নিয়েছিলাম। আর সকালবেলা গিয়েও দেখছিলাম মন্দিরে ছিল ভীষণ লাইন, তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছিলাম ফুল। এখানে কিন্তু এই ফুলগুলোই দেওয়া হয় ঠাকুরকে। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেছিলাম এখানে, আর মন্দিরের গেটের সামনে চলে এসেছিলাম। আর সকাল বেলাতেও কিন্তু আমি সুন্দর দর্শন পেয়েছি মহাদেবের, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। দর্শন করার পরও আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, যেটা আমি মেমোরি হিসেবে রাখতে পারবো। স্বয়ংভু মহাদেবের দর্শন করার পর মনে যে শান্তি আসে সেটা আর বলে বোঝানোর মতো কোনো ওয়ার্ড নেই। আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি ছিলাম। আর তারপরে আমরা চলে আসি আমাদের বাইক নিয়ে, আমাদের যে আরো সাইট সিন গুলো ছিল আজকে আমরা সেগুলো কভার করব বলে। ফার্স্টে ভেবেছিলাম যে বাবা বৈদ্যনাথের দর্শন করব, তারপর পরের দিন আমরা আবার ব্যাক করব বাড়ির দিকে, কারণ প্রচুর বিজি শিডিউল রয়েছে। তারপরে ভাবলাম যখন দেওঘর এসেছি তখন ত্রিকুট পর্বত আর তপবনটা দেখেই যাই। তো ফার্স্টেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে ত্রিকুট পর্বত। এই ত্রিকুট পর্বতের সামনেই আমরা যাবো। আর এটা হচ্ছে অফিসিয়াল গেট। এই গেটটা দিয়ে ঢুকলেই তোমরা কিন্তু সুন্দর সিনিক ভিউ দেখতে পারবে। আর পুরোটাই গ্রাম এরিয়া। আর এই ত্রিকুট পর্বতকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো এই এরিয়াটাতে খুব সুন্দর সিনিক ভিউ রয়েছে, তার সঙ্গে অনেক ধান ক্ষেত, সর্ষে ক্ষেত রয়েছে। আর এই দাদু আমাদের সাথে যাচ্ছিল গাইড হিসাবে। আর এখানে প্রচুর আচারের দোকানও ছিল। গাইড নিতে হবে, কারণ এখানে প্রচুর বাঁদর রয়েছে। আর গাইড থাকলে তোমরা ভিতরে কত কি মন্দির আছে, কোন মন্দিরটা কবে হয়েছিল, কি বৃত্তান্ত সব জানতে পারবে। তো এইখানের ভিউটা ঠিক এইরকম ছিল। ফার্স্টে দাদু আমাদের গণেশ মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, অনেক মন্দির আমাদের ভিতরে ভিতরে ছিল, সেগুলো দেখিয়েছে। দেখতেই পাচ্ছ এটা কালী মন্দির। আর
তারপরে ঠিক এইভাবে আমাদেরকে কিন্তু যেতে হচ্ছিল। এরপরে যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে আমাদের বজরংবলী মন্দির। তো আমরা এখানেও গেছিলাম। আর তারপরে আমরা ভাবছিলাম যে আরেকটু উপরে উঠবো। দাদু বলল, "চলো আরো উপরে যাওয়া যাবে। উপরে গেলে তোমরা একটা আশ্রম দেখতে পারবে এখানে।" তো আমরাও যাচ্ছিলাম। আমরা কিন্তু খুব টায়ার্ডই ছিলাম। কারণ আমার বডিতে একেবারেই রেস্ট পায়নি। তো দাদু বলছিল, ঠিক এইরকমভাবে পোজ দাও যাতে তুমি মনে হচ্ছে পাহাড়টা তুলছো। তো আমিও ঠিক এইভাবে পোজ দিয়ে নিচ্ছিলাম। ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে অনেকটা উপরে ওঠার পর এই আশ্রমটা আমরা দেখতে পাই। তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে দাদুকে বলছি, "চলো আরেকটু উপরে ওঠা যাক নাকি? দেখা যাবে কিরকম কি রয়েছে।" দাদু বলছে, "চলো যাবে তো।" দাদু কিন্তু উপরে উঠে যাচ্ছে। আমরা আর উঠতে পারছি না। যাই হোক অনেক কষ্ট করার পর আমি উঠে গেছিলাম অনেকটাই উপরে। আমরা অনেকটাই উপরে উঠে পরে দেখলাম যে এখানে মানে একটা ভিউ পয়েন্ট ছিল। তার সঙ্গে দাদু বলল যে ওটা হচ্ছে রোপওয়ে পয়েন্ট। আমরা জানতামই এই রোপওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তারপরে রোপওয়েটা বন্ধ হয়ে যায়। আর একে দেখো অনেকটা প্রফেশনাল ডাকাত লাগছে। ও এখানে ডাকাতি করতে এসেছে। কিন্তু কিছু পাচ্ছে না, শুধুমাত্র পাথর তো তাই আর কি করবে। সো যাই হোক তারপরে আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম। আর তারপরে ও কিন্তু একটা পেয়ে গেছিল ডান্ডা। মানে এই ডান্ডাটা দিয়ে নাকি ও বাঁদরদেরকে তাড়াবে যদি বাঁদর আমাকে অ্যাটাক করে তাহলে। সো যাই হোক এইভাবে আমরা মজা করতে উঠেছি, মজা করতে নেমেছি। ফটো ভিডিও নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছিলাম। তো নিচের দিকে নামাটাও কিন্তু একটু ডিফিকাল্ট থাকে। এমন নয় শুধু উপর দিকে ওঠাটাই ডিফিকাল্ট, দুটোই ডিফিকাল্ট থাকে। আর বডি যদি একটুও রেস্ট না পায় এটা একটু বেশিই চ্যালেঞ্জিং হয়ে যায়। বাইক রাইড করে এসে পরের দিন আবার কোনরকম রেস্ট না দিয়ে বডিকে তো যাই হোক আমরা হাসি মজা করতেই করেছিলাম। ফোনটাকেও ঠোকর খাইয়ে দিয়েছিলাম দেখতেই পেলে এখানে। তারপরে দেখো কত রকম পাথর-ফাথর পেরিয়ে ভিতর থেকে ঢুকিয়ে তারপরে কিন্তু আমাদেরকে বেরোতে হচ্ছিল। বুঝতেই পারছো কিরকম সিচুয়েশন ছিল এখানে। কিন্তু ভিউটা খুব সুন্দর ছিল, আমার ভালো লেগেছিল। তো তারপরে নিচে নামার পর দেখতে পেয়েছিলাম এখানে অনেক জড়িবুটি পাওয়া যাচ্ছিল। অত রকম ফল, হাড়ভাঙা গাছ, তারপর সজারুর কাঁটা আর অনেক কিছু। আর এই ফলটা দেখো অনেকটা শিবলিঙ্গের মতো। এটা কি নাম ছিল ফলের ভুলে গেছি আমি। আরো একটু আগিয়ে এসে দেখলাম দুধ ফুটছে, তাও আবার মাটির হাঁড়িতে, কাঠের জালে। আর কি ভাবলাম চলো একটু দুধ খাওয়া যাক। তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম তপবনের দিকে। ত্রিকুট পর্বত থেকে তপবনের ডিসট্যান্স বেশি দূর নয়। গুগল ম্যাপে ম্যাপ সেট করে নিয়েছিলাম কিন্তু গুগল ম্যাপ এখানে কার বাড়ি, কার উঠান, কার চাষের জমি, কার ক্ষেত সবকিছুর উপর থেকে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছিল। ফাইনালি আমরা রাস্তার উপর উঠি। তো এখান থেকে আমাদের প্রায় আরো কিছুটা বাকি ছিল পথ। আর সন্ধ্যা হতে যাচ্ছিল কারণ শীতের বেলা বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো ফাইনালি তপবনের গেট থেকে আমরা এন্টার করি। আর তারপরে আমরা হেঁটে তপবনের দিকেই যাচ্ছিলাম। আর তপবন গেলে তোমরা পারলে একটা গাইড নিয়ে নিও, তাহলে সুবিধা হবে। কারণ এখানকার বেশিরভাগ মন্দিরই রয়েছে কিন্তু কেভের ভিতর। আর কোথায় কি মন্দির রয়েছে, কিভাবে সেই মন্দিরে যাবে সেটা কিন্তু গাইডরা তোমাদের ভালোভাবে গাইড করে দিতে পারবে। আর এখানেও ছিল অনেক হনুমান। আর তার সঙ্গে আসার সময় দেখলাম একটা শেয়াল, যেটার ভিডিও আমি করতে পারিনি। তো এখানে বেশ সন্ধ্যাই হয়ে যাচ্ছিল। আমরা কয়েকটা ভিডিও ফটো নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর খুব সুন্দর ভিউ আছে এখানে। অনেক ফটোজেনিক জায়গা, ফটো ভিডিও অনেক ভালো আসবে এখানে। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাচ্ছিলাম কেভের ভিতরে। অনেকগুলো মন্দির আছে সেগুলো দর্শন করতে। কারণ এই মন্দিরগুলোও ক্লোজ হয়ে যাবার একটা টাইমিং আছে। আর লাকিলি আমরা প্রত্যেকটা মন্দিরই দর্শন করতে পেরেছিলাম। আর এই কেভগুলোর মধ্যে ওয়ান টাইমে 1 পারসনই কিন্তু যেতে পারবে। সো খুব রিল্যাক্সে এই কেভগুলোর ভিতর ঢুকতে হয়। আর তারপরে দর্শন কিন্তু আমরা করতে পারবো। তো এখানে একটা শিবলিঙ্গ ছিল, সেটার দর্শন করার পর আমরা বেরিয়ে গেছি। এখান থেকে দেখতেই পাচ্ছ যে কিভাবে বেরোলাম। একটা ছোট্ট জানলার মতো জায়গা আছে ওখান থেকে। আর তারপরে চলে গেছিলাম হনুমানজির মন্দিরে। তো হনুমানজির মন্দিরটাও কিন্তু কেভের ভিতরেই ছিল। তো ঠিক কিভাবে ঢুকলাম দেখতে পেলে। আর তারপরে এখানে আমি বেঁধে দিয়েছিলাম ডোর। তারপরে জয় বাজরাঙ্গি বলে চলে এসেছিলাম আরো একটা কেভ দেখতে, যেটা হচ্ছে লক্ষ্মী কেভ। তো সেখানে আসার পথটাও দেখতে পাচ্ছ তোমরা কিরকম। আর তার সঙ্গে রাত হয়ে গেছিল। তো এটা আলাদা রকমই অ্যাডভেঞ্চার ছিল। তো যাই হোক আস্তে চলে এসেছিলাম। এটা হচ্ছে লক্ষ্মী কেভ। তো এটা দেখার পর আমরা ডাইরেক্টলি নিচে নেমে যাই। আর একদম নিচে নামার পর আমরা ডিসাইড করি এবার আমরা নলাখা মন্দিরে যাব ভিজিট করতে। তো নলাখা মন্দির ভিজিট করার পর আমরা কিন্তু বেরিয়ে আসি। একদম রিটার্ন করছিলাম। আর রাস্তায় আমরা খাবার-দাবার খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আজকেই কিন্তু আমাদের শপিং করে নিতে হতো। কারণ কালকের দিন মানে পরের দিন সকালবেলা আমাদেরকে বেরোতে হতো ঘরে ফেরার জন্য। তো যা শপিং করার ছিল প্রত্যেকটা জিনিস আমরা দেখে কিনে নিয়েছিলাম। এগুলো আমি নিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে এটা হচ্ছে তিলের খাজা বলে ওখানে। তো তিলের খাজা আরো অনেক কিছু আমি কিনে নিয়েছিলাম। আর সকালবেলা রেডি হয়ে গেছিলাম রাইডিং গিয়ার্স পরে যে এবার বেরোতে হবে বাড়ির দিকে। তো আমরা রাইড স্টার্ট করে ফেলেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। আর রাস্তায় দেখতে পেয়েছিলাম আমি সুন্দর ক্ষেত, অনেক ক্ষেত দেখতে পেয়েছিলাম সরষের বাত। এইটা দেখতে পেয়ে আমি বললাম একটু দাঁড়া আমি কয়েকটা ভিডিও নিয়ে আসি। আর আমার খুবই ভালো লাগে এই সরষের ক্ষেত। ইয়েলো কালারটা খুব সুন্দর লাগে সবুজের সঙ্গে, তার সাথে নীল আকাশ। তো আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ফোনের স্টোরেজ হয়ে যায় ফুল, এডিটিং করতে লাগে অনেক টাইম। বাট তাও এই মেমোরি গুলোই সবকিছু। মেমোরি ছাড়া কিন্তু আর কিছুই সবসময় থাকবে না। তাই মেমোরি ক্যাপচার করাটা খুব ইম্পর্টেন্ট। এই ছায়াটা দেখো কত সুন্দর লাগছে তাই না? তারপর রাইড করে আমরা চলে এসেছিলাম শক্তিগড়ে। শক্তিগড়ের ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ সবকিছুই নিয়ে নিয়েছিলাম। আর ভাবছিলাম এত বড় প্যাকেটটা এবার কোথায় রাখবো। সো অনেক ম্যানেজ করার পর প্যাকেটটা রাখার ফাইনালি জায়গা হলো। আর ওর হেলমেটে কত পোকা লেগেছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর তারপরে প্রায় আমরা অনেক কিলোমিটার রাইড করার পর ফাইনালি আবার চলে আসি হুগলি সেতুতে। আর তখন ঠিক হচ্ছিল কিন্তু সানসেট, একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল গঙ্গার ধার থেকে। তো এবারের রাইডটা সানসেটের সঙ্গে এখানেই আমি ইতি টানলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও।